বন্ধুরা, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক শক্তি কেমন এই বিষয়ে আমি আপনাদের হালকা করে জানিয়ে দিই। কেননা বর্তমান সময়ে এরাই ভারত থেকে শুরু করে আমেরিকা এমনকি পশ্চিমী দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা এনারা সরাসরি গোটা বিশ্বের ব্যবসার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি হচ্ছে ইয়েমেন। 2014 সালে শিয়া মুসলিম গোষ্ঠী হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেওয়ার পরে থেকে গৃহযুদ্ধে পর্যদস্ত হয়ে পড়েছে দেশটি। এরপর হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে যৌথ বাহিনী আকাশপথে হামলা আরও বেশি ধ্বংস ও দরিদ্রতাকে ডেকে এনেছে। তারপরে হুতিরা গত নভেম্বর থেকে সাগরপথে পণ্য পরিবহনের জন্য হুমকি হয়ে উঠেছে, এমনকি যখন যুক্তরাজ্য তাদের উপর পাল্টা হামলা করে। এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে। হুতিরা যে সাগরে পণ্য পরিবহনের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে, তার পেছনে তাদের বড় শক্তি হলো তারা যে অঞ্চলটা নিয়ন্ত্রণ করে সেটার অবস্থান। ইরান সমর্থিত হুতিরা 2014 সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে, যার মধ্যে আছে রাজধানী সানা, দেশটির উত্তর অংশ এমনকি লোহিত সাগরের উপকূল অঞ্চল। আর এটাই তাদের লোহিত সাগরের প্রবেশপথ হিসাবে খ্যাত বাব আল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ দেয়, যা ইউরোপের সাথে এশিয়ার যোগাযোগের সংক্ষিপ্ত পথ। এমনকি এটি তাদের অস্ত্রের আওতার ভেতরেই পড়ে। ইউএস মিলিটারি সেন্ট্রাল কমান্ডার হিসাবে 19 নভেম্বর 2023 থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগর এমনকি এডেন উপসাগরের মধ্যে পণ্য পরিবহনকারী জাহাজগুলোতে কমপক্ষে অন্তত 26টি হামলা করেছে এখনো পর্যন্ত। হুতিদের দাবি এই হামলাগুলো তারা করছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ হিসাবে। তারা তো এটাও বলেছে যে সমস্ত জাহাজের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে, তারা সেই সব জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কিন্তু সমালোচকরা বলেছে সাম্প্রতিক সময়ে যে সমস্ত জাহাজে তারা হামলা করেছে সেসব অনেকগুলোর সাথে ইসরায়েলের কোনো সম্পর্কই নেই। তারা এটাও বলেছে হুতিরা আসলে গাজার বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের জনপ্রিয়তাকে বাড়িয়ে তুলেছে, নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করছে, এমনকি ইরানের কাছে প্রমাণ দিচ্ছে যে তারা তাদের কার্যকরী মিত্র হিসেবে ভূমিকা রাখতে সক্ষম। লোহিত সাগরের জাহাজে হুতিদের সাম্প্রতিক হামলায় দেখা গিয়েছে তারা ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও চালকবিহীন জাহাজ তারা ব্যবহার করেছে। এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় হুতিরা ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়েও বড় জাহাজে উঠে পড়ে, এমনকি সেটা দখলের চেষ্টা চালাচ্ছে। ইউএভি বা তথাকথিত কামিকাজি ড্রোন যেটা হুতিরা ব্যবহার করছে, ধারণা করা হচ্ছে এগুলো কাসেপ ড্রোন। সেই সাথে আছে অনেক দূর পর্যন্ত হামলায় সক্ষম সামাদাস যুদ্ধ বিমান। লেজের দিকে যেটা ভি আকৃতির পাখা থাকে, এই অস্ত্র হুতিরা ব্যবহার শুরু করে আসছে সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলেছে বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল রয়েছে হুতিদের, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সায়াদ ও সেজ্জিল মিসাইল। এই থিঙ্ক ট্যাঙ্কটি মনে করে হুতি গোষ্ঠীর কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল আছে যা 300 কিলোমিটার দূরে থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলোর অবস্থান নির্ণয় করা কঠিন, কারণ তারা খুব দ্রুতগতির হয়, এমনকি মুহূর্তের মধ্যে তারা আক্রমণ করতে পারে। তবে এর জন্য দরকার হয় ড্রোন ও অন্যান্য জাহাজ বা অস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু সম্পর্কে বিশদ তথ্য। সমুদ্রের ইতিহাসবিদ সাল মার্কো গলিয়ানো বিবিসিকে জানিয়েছিল যে ব্যালিস্টিক এমনকি ক্রুজ এই দুই ধরনের মিসাইল ড্রোনের চেয়েও অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে, এমনকি আরও বেশি গতিও থাকে। মার্কো গলিয়ানো জানিয়েছিল একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুব সস্তা, এমনকি সহজেই ব্যবহার করা যায়, তবে একটু ধীরগতির। তবে এই ড্রোনগুলো জলের ঠিক ওপরে ভেসে থাকায় জায়গা বরাবর আঘাত করে, এমনকি তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তার। তবে মার্কো গলিয়ানোর বিশ্বাস সবচেয়ে ভয়ের হলো ইউএসভিস বা চালকবিহীন জাহাজ, কারণ এটি জলের ওপর জাহাজে আঘাত করে, যার মাধ্যমে এটি ফুটো হয়ে ভেতরে জল ঢুকে যায়, এমনকি জাহাজটিকে ডুবিয়ে দেয়। ইউএস নেভি জানিয়েছে যে চলমান সংঘাতে হুতিরা প্রথম এই চালকবিহীন জাহাজটি ধামাকা সহকারে ব্যবহার করছে গত 4 জানুয়ারি, এমনকি সেটি জাহাজ চলাচলের আন্তর্জাতিক লেনে এসে বিস্ফোরিত হয়। সৌভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি বা কোনো জাহাজ এটিকে আঘাত করতে পারেনি। কিন্তু এই একমুখী ইউএসভিস ব্যবহার সূচনাটা চিন্তার কারণ বলে ইউএস নেভিস কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্রাড কোপার জানিয়েছিল। তিনি বলেছিল এরকম আক্রমণ তাদের নতুন সক্ষমতা সম্পর্কে জানান দেয়। তবে সৌদি সরকার জানিয়েছে হুতিরা এই ইউএসভিস প্রথম ব্যবহার হয় 2017 সালে জানুয়ারিতে সৌদি বাহিনী আল মদিনার উপর এক হামলায়। আর এরপর 2020 সালে মার্চ এডেন উপসাগর দিয়ে একটি তেলবাহী জাহাজে ইয়েমেন যাওয়ার পথে সেটার উপর হামলায় এক প্রথম চেষ্টায় ব্যর্থ হয় তারা। হুতিরা ইরানের দ্বারা সমর্থিত, এমনকি তারা নিজেদের তথাকথিত এক্সপিস অফ রেসিস্ট্যান্স বা প্রতিরোধ বলে
বা প্রতিরোধ বলয়ের অংশ হিসেবে ঘোষণা করেছে, যার মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার, গাজার হামাস, ইরান সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিপক্ষ শক্তি। 2023 সালে ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সরকার জানায় তারা জাতিসংঘের কাছে এমন প্রমাণ উত্থাপন করেছে যা ইরানের সাথে সৌদি আরব এমনকি সংযুক্ত আরব আমিরাতের উপর হামলায় হুতিরা যে মিসাইল ব্যবহার করেছিল তা চোরাচালানের একটি সংযোগও পাওয়া গিয়েছিল। তবে যুক্তরাজ্য সরকার জানিয়ে দিয়েছিল দ্য রয়্যাল নেভি শিপ HMS মন্ট্রোজ 2022 সালের শুরুর দিকে দুবার ইরানিয়ান অস্ত্র জব্দ করেছে, যা স্পিডবোটে করে দক্ষিণ ইরানের আন্তর্জাতিক সমুদ্র সীমায় চোরাচালানকারীরা বহন করছিল। তারা তো এটাও বলেছে এসব আটককৃত অস্ত্রের মধ্যে ছিল স্থল থেকে আকাশে চড়া মিসাইল, ক্রুজ মিসাইল ইঞ্জিন, এমনকি একটা নজরদারিতে ব্যবহৃত একটি বাণিজ্যিক কোয়াডকপ্টার ড্রোন। যুক্তরাজ্য আরও প্রায় 1 ডজন দেশ হুতিদের হামলা বন্ধ করার জন্য শর্ত করে আসছে। তবে গত ডিসেম্বরে তারা মিলিতভাবে একটি বাহিনী গঠন করে যার নাম দেয় অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। মূলত এডেন উপসাগর ও দক্ষিণ লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করা এই বাহিনীর লক্ষ্য। গত 11 জানুয়ারি রাতে এই যৌথ বাহিনী পাল্টা হামলা চালায়। তবে ইউএস এয়ারফোর্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সাথে মিলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অধিষ্ঠিত 16টি জায়গায় অন্তত 60টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করে দিচ্ছেন কয়েক বছর ধরে সৌদি আরব তাদের মিত্রদের বিমান হামলা হুতিদের কখনোই পুরোপুরিভাবে পরাজিত করতে পারেনি। তবে দেখার বিষয় এটাই, এই হুতিদের কতটা দমন করা যায়।